বিপ্লব, ঠিক আজ একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। তবে আমি খুব হতাশ যে আমাদের মিডিয়া এবং বাংলাদেশের বিভিন্ন মিডিয়াগুলো এই বিষয় নিয়ে তেমন একটা রিপোর্ট প্রকাশ করেনি। তবে ডয়েচে ভেলের একটা রিপোর্টে আমি ঠিক ভেবেছিলাম যে একটা বিষয় আমি এটা নিয়ে কথা বলবো, এবং আমার কাছে খুব হতাশ এবং খুব অদ্ভুত মনে হয় যে বাংলাদেশে এত পণ্ডিত থাকতে কেন আমরা এত পিছিয়ে। সেই কথাটা কেন বললাম? কেননা ডিসেম্বর মাসের গত বছর ডিসেম্বরে আপনার ইউএনডিপির একটা রিপোর্ট প্রকাশ করেছে, জাতিসংঘের উন্নয়ন বিষয়ক সংস্থা ইউএনডিপি একটা রিপোর্ট প্রকাশ করেছে, সেটা হচ্ছে ওয়ার্ল্ড নলেজ ইন্ডেক্স, এবং যেটা বাংলা হচ্ছে বিশ্ব জ্ঞান সূচক। সেই ইউএনডিপির রিপোর্ট অনুযায়ী 138টা দেশের মধ্যে তারা জরিপ চালিয়ে বাংলাদেশকে দিতে পেরেছে 112তম স্থানে। আমি আবারও বলবো, 138টা দেশের মধ্যে তারা রিপোর্ট করে বা জরিপ চালিয়ে তারা বাংলাদেশকে দিতে পেরেছে 112তম স্থানে, এবং 199টি সূচকের মাধ্যমে 138টি দেশের মান নির্ণয় করা হয় 7টি বিষয়ের উপরে। এবং এই 7টি বিষয় কি কি আমি আপনাদেরকে একটু বলবো। প্রথমটা হচ্ছে পাক বিশ্ববিদ্যালয় শিক্ষা, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ, উচ্চশিক্ষা, উন্নয়ন ও উদ্ভাবন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অর্থনীতি এবং পরিবেশ। এই 7টি বিষয়ের উপরে গুরুত্ব দেওয়া হয়েছে, যেটা গিয়ে বাংলাদেশের অবস্থান এভারেজে 112তম। আমি যদি আপনাদেরকে একটু বলে রাখি যে কোন 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 সেক্টরে বাংলাদেশের কতটুকু পয়েন্ট, আমি আপনাদেরকে একটু যদি দেখিয়ে থাকি। আমরা যদি পাক বিশ্ববিদ্যালয় শিক্ষা ধরি, সেখানে বাংলাদেশের র্যাঙ্কিং হচ্ছে 117তম, বাংলাদেশ পেয়েছে 43.9 পয়েন্ট। টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন ট্রেনিং, যেটা আমরা বলি কারিগরি প্রশিক্ষণ, এবং সেখানে বাংলাদেশ পেয়েছে 69তম বাংলাদেশ, এবং বাংলাদেশ পেয়েছে 49 পয়েন্ট। হায়ার এডুকেশন বা উচ্চশিক্ষার ক্ষেত্রে বাংলাদেশ 129তম, পেয়েছে 24.1 পয়েন্ট। রিসার্চ ডেভেলপমেন্ট অ্যান্ড ইনোভেশন, অর্থাৎ আপনার গবেষণা এবং উন্নয়ন উদ্ভাবনে বাংলাদেশের অবস্থান হচ্ছে 96, এবং বাংলাদেশ পেয়েছে 16.4 পয়েন্ট। তথ্য যোগাযোগ প্রযুক্তি, যেটা আমরা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, সেক্ষেত্রে বাংলাদেশ 97তম, এবং বাংলাদেশ পেয়েছে 43.1 পয়েন্ট। ইকোনমি, অর্থনীতিতে বাংলাদেশ পেয়েছে 131.5, বাংলাদেশ হচ্ছে 114তম, এবং জেনারেল এনএবলিং এনভায়রনমেন্ট, অর্থাৎ পরিবেশ নিয়ে বাংলাদেশের অবস্থান হচ্ছে 115তম, এবং বাংলাদেশ পেয়েছে 46.4। আমি এবার আপনাদেরকে, আমাদের প্রচুর পরিমাণ বিশ্ববিদ্যালয় আছে, আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়টা বিশাল প্রোডাক্টিভ হায়ার এডুকেশনের জন্য, কিন্তু আদৌ কি তারা যথোপযুক্ত শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করছে কিনা, সে জিনিসটা অবশ্য ভাবনার বিষয়। আর সেটা ভাবনার বিষয় না হলে আমাদের দেশের অবস্থান কেন 112তম হবে, এবং হায়ার এডুকেশনে বাংলাদেশের অবস্থান 129তম। গবেষণাতে বাংলাদেশের অবস্থান 96তম কেমনে হয়, এই জিনিসটা মাথায় আসে না। সবচেয়ে বড় কথা কি জানেন? আমরা বড়াই করি উন্নয়নের জোয়ারে বাংলাদেশ ভেসে যাক, সমস্যা নেই, জিডিপি বাড়ছে, সমস্যা নেই, কিন্তু আপনি টুডে চিন্তা করলে হবে না, আপনাকে আজ থেকে কয়েক বছর পরে চিন্তা করতে হবে। নেক্সট জেনারেশনটা কি বাংলাদেশ পাবে, সেই চিন্তা আপনাদেরকে করতে হবে। যদি আপনি আজকের জায়গাতে চিন্তা করেন বাংলাদেশ ইজ দ্য গুড, ভুল কথা। আমি জানি তুলনামূলক অন্যান্য সময়ের চেয়ে বাংলাদেশ একটা ভালো জায়গায় আছে। আমরা জিডিপি অথবা গ্লোবালাইজেশন বা বিশ্বায়ন বা ইকোনমিক্স, বা আপনি যদি বলি ওয়ার্ল্ড বেরো নেটওয়ার্ক, যেটা আমরা ট্রেড চেইন বলি, সব জায়গায় বাংলাদেশের একটা ভালো উল্লেখযোগ্য অবস্থান তৈরি হচ্ছে। কিন্তু দেখবেন এখন কিন্তু পৃথিবীর 4র্থতম শিল্প বিপ্লব শুরু হবে, যেটাকে উন্নতভাবে, যেটা আপনার বিশ্বায়ন খুব ভালোভাবে এটাকে ডমিনেট করে। বিশ্বায়ন তো অনেক আগে থেকে, গ্লোবালাইজেশনটা অনেক আগে থেকে এটাকে ডমিনেট করছে।
এবং চতুর্থ শিল্প বিপ্লব যদি হয় সেক্ষেত্রে লেবার এক্সপ্লটেশন অর্থাৎ শ্রম শোষণটা বেড়ে যাবে। গ্লোবালাইজেশনের মূল পলিসির মধ্যে অন্যতম একটা পলিসি হচ্ছে যে দেশে শ্রমিক অনেক সস্তা পাওয়া যায় সেই দেশে গিয়ে উন্নত দেশগুলো শিল্প স্থাপন করবে এবং শিল্প স্থাপন করার মাধ্যমে ওই দেশ থেকে প্রচুর পরিমাণ টাকা আর্ন করবে এবং এই টাকাটা আর্ন করার একটা বিশাল মাধ্যম হচ্ছে টেকনোলজির ব্যবহার অর্থাৎ প্রযুক্তির ব্যবহার। আপনি যদি পদ্মা সেতুর কথা চিন্তা করেন তাহলে দেখবেন কিন্তু চায়নার প্রচুর বা পৃথিবীর অন্যান্য দেশের অনেক গুরুত্বপূর্ণ প্রযুক্তিগুলো ব্যবহার করা হয়েছে। এবং সেকেন্ড হচ্ছে স্কিলফুল লেবারের ব্যবহার। আপনি একজন আনস্কিলফুল লেবারের চেয়ে স্কিলফুল লেবারের অনেক প্রচুর পরিমাণ টাকা এবং তারা কী করবে ইনভেস্টর যে দেশগুলো আছে যারা ইনভেস্ট করবে বিনিয়োগ করবে ওরা কী করবে ওদের দেশ থেকে দক্ষ শ্রমিকগুলো নিয়ে গিয়ে ওই যারা ডেভেলপিং কান্ট্রি উন্নয়নশীল দেশগুলো আছে যেটা আমার দেশের দেশগুলো আছে ওই দেশগুলোতে গিয়ে তারা ব্যবসা শুরু করবে অর্থাৎ শিল্প কারখানা শুরু করবে। তখন আমার দেশের যারা অদক্ষ শ্রমিক এবং প্লাস আমাদের লেক অফ দ্য টেকনোলজির কারণে আমাদের দেশ প্রচুর পরিমাণ শোষণ এবং শাসনের শিকার হবে। গ্লোবালাইজেশনের এই পলিসির কারণে যারা ইনভেস্টর আছে তারা কিন্তু প্রচুর পরিমাণ লাভবান হবেন, তারা অনেক আরও শিল্প থেকে আরও শিল্পপতি হবেন। আর বাংলাদেশের মতো দেশগুলো আমরা ছোট থেকে আরও ছোটতে থাকবো। তাহলে আমাদের করণীয় কি? আমাদের অনেক করণীয় আছে। ফার্স্ট করণীয়টা হচ্ছে আমাদের দক্ষ জনশক্তি দরকার। আমার দেশে প্রচুর পরিমাণে ইয়াং জেনারেশন, জনসংখ্যার একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ইয়াং জেনারেশন। আমাদের ইয়াং জেনারেশনগুলো দক্ষ না। আমাদের গবেষণাগত এবং প্র্যাকটিক্যাল নলেজ আমাদের একেবারে মালদাদার আমলের এবং আমরা অনেক সময় গবেষণা এবং প্র্যাকটিক্যাল বা গবেষণার জায়গাতে আমরা স্ট্রং না। এক্ষেত্রে আমাদের দক্ষ জনশক্তি তৈরি করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা পদ্মা সেতু যেরকম গুরুত্বপূর্ণ কাঠামোগত উন্নয়ন, ঠিক আমাদের এডুকেশনগত কাঠামোগত আমাদের উন্নয়নটা আমাদের সেরকমভাবে অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা উন্নয়ন দেখি কিন্তু আমরা শিক্ষাক্ষেত্রে ওই উন্নয়নটা দেখতে চাচ্ছি যে উন্নয়নটা আমাদের সবসময় দরকার। এত পণ্ডিত থাকার পরও বাংলাদেশ কেন 112তম হবে সেটা আমার মাথায় আসছে না। আমি কথাটা আবারও বলি, এই জন্য বলি আমাদের ভোকেশনাল জায়গাগুলো প্রশস্ত না এবং প্রসারিত না। আমাদের শিক্ষাক্ষেত্রে যে গবেষণা সেই গবেষণার ফান্ড নেই এবং গবেষক যারা গবেষণাকে সুপারভাইজার করবে বা মডারেটর করবে তারাও কিন্তু ভালো পর্যায়ে গবেষক না। কারণ আমাদের ইউনিভার্সিটির অধিকাংশ শিক্ষকগুলা এখনকার বা তখনকার যখনকার বলি না কেন নিয়োগ বাণিজ্য হয় দুর্নীতির মাধ্যমে এবং টাকার মাধ্যমে, যেটা লবিং বলি আমরা, যেটা আমরা অন্যের হেলোর মাধ্যমে হয়। আমার দেশের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সব মারাত্মকভাবে হচ্ছে। যদি আপনি বলতে পারেন প্রোপ দেখার দরকার নেই, আপনার প্রত্যেক ইউনিভার্সিটির শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আপনি যে একটু গিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমাদের দেশের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কী পরিমাণ দুর্নীতি হচ্ছে। এটা আমার কাছে খুব আফসোস লাগে। এবং আমাদের ভোকেশনাল জায়গাগুলো এত পরিমাণ ছোটোখাটো, এত পরিমাণ সংকীর্ণ যে আমাদের অনেক বেশি পরিমাণ ভোকেশনাল ট্রেনিং এবং ভোকেশনাল জায়গাগুলো তৈরি করতে হবে। আমাদের উচ্চশিক্ষার পাশাপাশি আমাদের একটা নির্দিষ্ট জনসংখ্যাকে কারিগরি শিক্ষার ক্ষেত্রে কারিগরি জায়গাতে ডেভেলপমেন্টে নিয়ে আসতে হবে। হাতে চালিত, হস্তচালিত অথবা আমাদেরকে প্র্যাকটিক্যাল প্লাস আমাদের নলেজগতভাবে যদি আমরা উন্নতি করতে পারি তাহলে আমরা 14 যে শিল্প বিপ্লবটা হবে সেই শিল্প বিপ্লব আমরা খুব ভালোভাবে পৃথিবীটাকে ডমিনেট করতে পারবো। আপনারা দেখেন বিশ্বায়নে কিন্তু যদি আপনি একটু খেয়াল করেন কিন্তু প্রথমে কিন্তু ইউরোপিয়ান কান্ট্রিগুলো এবং আমেরিকা কিন্তু ডমিনেট করেছে। এখন কিন্তু চীন ডমিনেট করতেছে, কদিন পরে কিন্তু ভারত ডমিনেট করবে। মারাত্মক। এই পলিসিগুলো যখন বাংলাদেশের মানুষ বুঝবে না, এই পলিসিগুলো যতক্ষণ পর্যন্ত আমাদের শিক্ষা ব্যবস্থাতে ঢুকবে না, আমরা দক্ষ লোকবল, দক্ষ এমপ্লয়ি যদি আমাদের তৈরি হওয়ার যদি সিস্টেমটা না আসে না, তাহলে আমরা সবসময় এক্সপ্লোটেড হবো। আমরা সবসময় আরব গালফে যাব এবং সবসময় গিয়ে ওখানে গিয়ে আমরা রুটি খেয়ে দিয়ে আমরা কোনো মতে কামলা খাটিয়ে তারপরে আমরা দেশকে বলবো যে আমাদের প্রচুর রেমেডি এসে গেছে। আমি কিছুদিন আগে সালমান শুকুর ভাইয়ের একটা ভিডিও দেখেছি, ওখানে বলা আছে যে বাংলাদেশে 2 লক্ষ ফরেনার কাজ করে এবং যে ফরেনার বাংলাদেশের একটা রেমিটেন্স ভাইয়ের একটা নির্দিষ্ট অংশ তারা নিয়ে যায়। আমরা কোথায় আছি এখনও চিন্তা করি না এই ধরনের বিষয়গুলো, এখনও চিন্তা আমাদের ভিতরে আসে না, কেন জানি না। এই যে রিপোর্টের 6টা বিষয় আসলো, 6টা বিষয়ের মধ্যে আমাদের কয়েকটা বিষয় আমাদের একটু উন্নতি আছে, কিন্তু বাকিগুলো বিষয় আমাদের অবশ্যই আমাদের সরকার হাত দিতে হবে এবং আমাদের অবশ্যই সরকার এটা নিয়ে কাজ করতে হবে। না হলে চতুর্থ শিল্প বিপ্লব যখন শুরু হবে, চতুর্থ শিল্প বিপ্লব যখন ধার প্রান্ত পৃথিবীর জয়কার অবস্থা হবে, তখন বাংলাদেশ কিন্তু প্রবৃদ্ধি বা জিডিপি যেটা হচ্ছে সেটা তলানিতে পড়ে যাবে।
ছোটোখাটো দেশের সাথে আমাদের সাথে এখন তুলনা করে লাভ না। পাকিস্তান, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা এদেরকে গণার, ইন্ডিয়াকে গণার এখন আমাদের টাইম নেই। আমাদের এখন গুনতে হবে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশগুলোর সাথে, বিকজ আমাদের দক্ষ জনশক্তি উদ্ভাবনে আমাদের কিছু ইয়ং জেনারেশন রয়েছে, যে এই ইয়ং জেনারেশনগুলোকে আমাদের কাজে লাগাতে হবে, এবং কাজে লাগানোর জন্য আমাদেরকে কারিগরি জায়গাগুলো উদ্ভাবন এবং গবেষণা এবং টেকনোলজি জায়গাটা অনেক স্ট্রং করতে হবে। আমাদেরকে আজীবন পাট নিয়ে চিন্তা করলে হবে না, আমাদেরকে আজীবন পোশাক নিয়ে চিন্তা করলে হবে না, আমাদেরকে চিন্তা করতে হবে কীভাবে আমরা গাড়ি উৎপাদন করতে পারবো, কীভাবে আমরা স্যাটেলাইট বসানোর মাধ্যমে টেকনোলজি অনেক ভালোভাবে উদ্ভাবন করতে পারবো, কীভাবে আমাদের বুয়েট সুয়েট বড় বড় টেকনোলজিক্যাল জায়গাগুলো অনেক ভালোভাবে ডেভেলপ করতে পারবে, কীভাবে আমাদের এখান থেকে গবেষক তৈরি হবে, এবং কীভাবে আমাদের ভালো ভালো স্কলারগুলো আমাদের বাংলাদেশে রাখা যাবে, চাকরি দেওয়া যাবে, এবং কীভাবে দুর্নীতিমুক্ত সুন্দর স্বচ্ছ শিক্ষক নিয়োগ ব্যবস্থা থাকবে। এই জিনিসগুলো যদি করা যেতে পারে তাহলে দেশের একেবারে গুরুত্বপূর্ণ জায়গা থেকে শুরু করে সব জায়গায় সুন্দর মেধার ছড়াছড়ি হবে, এবং দেশের দক্ষ জনবল, দক্ষ জনশক্তি তৈরি হবে, এবং চতুর্থ গ্লোবালাইজেশন বা বিশ্ব বিপ্লবের যে লেভুলেশনটা হবে, সেই লেভুলেশনটা আমরা লিড দিতে পারবো পৃথিবীকে। এই জিনিসটা মাথায় আসতে হবে, এবং আমরা শুধুমাত্র পোশাক জাঙ্গিয়ে মাঙ্গিয়ে এগুলো নিয়ে চিন্তা করলে হবে না, আমাদেরকে চিন্তা করতে আবারও বলে আমাদের বড় বড় জায়গাতে আমাদেরকে হাত দিতে হবে। আমি জানি সেটা হয়তো একদিনে আসবে না, সেটা হয়তো এক সময়ে হবে না, সেটা হয়তো কালকে পরিবর্তন হবে না, কিন্তু সেটা পরিবর্তন হওয়ার জন্য আমাদের একটা ফলপ্রসূ পরিবর্তন দরকার। আমাদের গভর্নমেন্টের উচিত কারিগরি শিক্ষা খাতে প্রচুর পরিমাণে কাজ করা, গবেষণা করা, বিশেষ করে ইউনিভার্সিটি লেভেল থেকে রাজনৈতিকটা জায়গাগুলো প্রেশারটা কমানো, রাজনৈতিক যে প্রচুর পরিমাণ দলীয়করণ, দলাদলি গলাগুলি এগুলো কমানো, এবং প্রচুর পরিমাণ দক্ষ মানুষকে সামনে নিয়ে আসা, এবং দক্ষ স্টুডেন্টদেরকে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া, এবং দক্ষ মানুষদেরকে সামনে নিয়ে আসা। যতদিন পর্যন্ত বাংলাদেশ শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি বন্ধ হবে না, যতদিন পর্যন্ত বাংলাদেশ কারিগরি জায়গাগুলো প্রশিক্ষিত মানুষের হাতে যাবে না, কারিগরি জায়গাগুলো অনেক বেশি প্রসার হবে না, ততদিন পর্যন্ত বাংলাদেশের ব্যবস্থাটা আজীবন এভাবে থাকবে। জিডিপি প্রবৃদ্ধি হচ্ছে, কিন্তু আমাদের আরও বেশি প্রবৃদ্ধি দরকার, আরও বেশি উন্নয়ন দরকার, কেননা আমাদের দেশের মানুষ অনেক বেশি অ্যাক্টিভ, অনেক বেশি ইয়াং। সুতরাং আমাদের অবশ্যই আর কখনো আমরা ওয়ার্ল্ড ইন্ডেক্স 112তম হব না। আমরা অবশ্যই আশা করব বাংলাদেশ আগামী বছর বা এর পর বছর অথবা 5 বছর পর অথবা 10 বছর পর বাংলাদেশ কিন্তু ওয়ার্ল্ডের উন্নত দেশগুলোর সাথে চলে যাবে। সে আশা ব্যক্ত করে আমি আমার কথা থেকে বিদায় নিব। তবে হ্যাঁ, অবশ্যই আমি আপনি সবাই আমরা যদি ঐক্যবদ্ধ হই, সবাই যদি আমরা এগুলো নিয়ে চিন্তা করি, দুর্নীতিমুক্ত এবং সুশাসন নিশ্চিত করি, জনগণ অধিকার এবং আমাদের জবাবদিহিতার বিষয়টা যদি আমরা নিশ্চিত করতে পারি, তাহলে অবশ্যই আমাদের সুশাসন নিশ্চিত হবে, এবং সুশাসন নিশ্চিত হলে সুনাগরিক তৈরি হবে, এবং সুনাগরিক তৈরি হলে দক্ষ নাগরিক হবে, এবং দক্ষ নাগরিক হলে আমরা দেশের উন্নয়নের কাজ করতে পারবো, এবং আমরা অবশ্যই শোষিত হব না, আমরা অবশ্যই শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবো, এবং আমাদের দেশকে একটা উন্নয়নের একটা রোল মডেল নিয়ে যেতে পারবো। আমাদের দেশ হবে একটা সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ। সে কামনা ব্যক্ত করে আমি আমার কথা থেকে বিদায় নিচ্ছি। অবশ্যই বাংলাদেশ চিরজীবী হোক, বাংলাদেশ উন্নয়নে মডেল হোক পুরো পৃথিবীর কাছে। জয় বাংলাদেশ। আল্লাহ হাফেজ।